শুভেচ্ছা সবাইকে। জয়পুরহাট সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক বাংলা অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বাংলা শব্দ গঠন, সেখানে তিনটা জিনিস আছে: উপসর্গ, প্রকৃতি প্রত্যয় ও সমাস। আজকে উপসর্গ নিয়ে কথা বলবো। আমি তুলসী দাস মহন্ত, সহকারী অধ্যাপক বাংলা, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তুলসী দাস মহন্ত। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের লিংক যা তোমরা লাইক বা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে বা সবসময় ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাও, নোটিফিকেশন পেয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে। করোনাকালীন বাস্তবতায় প্রত্যেকটা ক্লাসে যা বলি, আজকেও তা ব্যত্যয় ঘটাবো না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোনো অবহেলা কাম্য নয়। একটা ঢিলেঢালা ভাব চারিদিকে শুরু হয়েছে, এখনও সে সময় আসেনি। এই ঢিলেঢালা ভাব কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। তোমরা নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আশা করি এই দায়িত্বটুকু পালন করবে। বরাবরের মতো একটা উক্তি: মানুষকে প্রমাণ করতে হবে যে সব মহৎ, তবেই প্রমাণ হবে যে সে মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ ও ধর্ম প্রবন্ধ থেকে এটা। আমরা পাঠে চলে যাই। পাঠ পরিচিতি। উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায় বাংলা শব্দ গঠন, উপসর্গ, যেটা আগেও বলেছি। বাংলা প্রাথমিক কয়েকটি কথা সঙ্গে আমি বলে নিতে চাই। উপসর্গ তোমাদের সাথে আলোচ্য হলেও কয়েকটা বিষয়, যে বাংলা ভাষার যে শব্দগুলো, এর মূল উপসর্গের তোমরা দেখেছো যে বলা আছে বাংলা শব্দ গঠন, তারপর তিনটা জিনিস বলা ছিল: উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস। তা আমরা দেখি যে তাহলে বাংলা ভাষার শব্দ গঠন এর সাথে সম্পর্কিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা ভাষা সমৃদ্ধি নির্ভর করে তার শব্দ সংখ্যার উপর, এবং আরও অনেক ব্যাকরণগত কারণ এবং শব্দ গঠন তার। এক্ষেত্রে আমরা এই মুহূর্তে জানি ইংরেজি ভাষার শব্দ সংখ্যা পৃথিবীতে সর্বাধিক, মাত্র 26টি বর্ণের এই ভাষার সর্বাধিক সংখ্যক শব্দ তারা তৈরি করতে এই ভাষাটি সক্ষম হয়েছে। এবং আমরা বাস্তবতার দিকেও জানি এই ভাষাভাষী এবং এই ভাষাটি, যদি শুধু ভাষার কথা বিবেচনা করি, এই ভাষাটি এই মুহূর্তে পৃথিবীতে সর্বাধিক ধনী ভাষা আমরা এক হিসেবে বলতে পারি। এক হিসেবে বললে কোনটা? ধরো একজন কৃষক, আজকে তার যতটুকু ধন আছে, সে তার জমি জমা এবং অন্যান্য উপায়গুলো ব্যবহার করে পরের বছর আরও বেশি সম্পদ আহরণের চেষ্টা করবে, আবাদের চেষ্টা করবে, এবং সেভাবে অপেক্ষাকৃত পরের বছর সে আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত ধনী বলে নিজেকে মনে করবে। ঠিক সেরকম ভাষার ক্ষেত্র কৃষক যেরকম চায় প্রত্যেকটা ভাষায়, তেমনি ধনী হতে চায়। এই ধনী হয় হলো শব্দ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। এই শব্দ সংখ্যা কীভাবে বৃদ্ধি হয় বা নতুন শব্দ গঠন কিভাবে করে প্রত্যেকটি ভাষা, তার কতগুলো উপায় আছে। প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে এটা মোটামুটি সাধারণ একটা বিষয়। তো যে উপায়গুলো নিয়ে এই উপায়গুলোকে আমরা একটা কারখানা বলতে পারি। যে নতুন যেহেতু কোনো কিছু তৈরি হওয়া, তার ভাষাসমূহ তার কিছু কারখানার মাধ্যমে এই নতুন শব্দগুলো গঠন করে। সেই কারখানাগুলোর একটি কারখানা হচ্ছে উপসর্গ বা উপসর্গযোগে শব্দ গঠন। 2, প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, আরেকটা কারখানা, সেটা প্রকৃতি প্রত্যয়। 3, সমাসের মাধ্যমে শব্দ গঠন। আমাদের সিলেবাসে এই প্রথম তিনটি কিন্তু আছে আরও, এবং তিনটি গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনটি এখানে আছে। আরও অন্যান্য কারণগুলো যেগুলো তোমরা জানো, নাম জানো, ইতিমধ্যে পড়েছো স্কুল লেভেলে, আমরা সেগুলো জানি। সন্ধির সাহায্যে শব্দ গঠন, আমরা জানি সন্ধির সাহায্যেও নতুন শব্দ গঠন হয়। বিরক্তির 5, বিরক্তির সাহায্যে শব্দ গঠন। 6, ধনাত্মক অব্যয়ের সাহায্যে শব্দ গঠন। এবং 7, পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠন। এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, বাংলা ভাষার শব্দ গঠনের উপায়সমূহ যখন বিভিন্ন বই ঘেঁটে তোমরা দেখবে, ব্যাকরণসমূহ, আমাদের প্রচলিত ব্যাকরণগুলো বাজারে বা তোমাদের যে ব্যাকরণগুলো কেনো বা অনেকটা
গাইড টাইপের যে ব্যাকরণগুলো কেন, সেখানে কোনো বইয়ে দেখবে বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের উপায়সমূহ দেওয়া আছে 5টি, কোনো বইয়ে 6টি, কোনো বইয়ে 7টি। কারণটা কি? কারণ হচ্ছে, একটা কারণ খুব সহজেই বলে নেওয়া যায়, পদ পরিবর্তনের মাধ্যমে যে শব্দ গঠন, সেটা আসলে আমরা 2 নম্বরে যেটা বলেছি প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠন, তার মাধ্যমে ঘটে থাকে। সে কারণে অনেক ব্যাকরণ সেটাকে রিপিট না করে বলে 6 প্রকার। আবার ধনাত্মক অব্যয়ের সাহায্যে যে নতুন শব্দ গঠন হয়, এটা খুবই গুটি কয়েকটি শব্দ, এবং এটার খুবই অল্প কয়েকটি, তেমন বেশি নতুন হয়ও না এবং সুনির্দিষ্ট। তো এটাকে কোনো কোনো ব্যাকরণবিদ আমলে নেন না নিয়ে 5 নম্বর পর্যন্ত দ্বিরুক্তির সাহায্যে শব্দ গঠন পর্যন্ত সেটাকে মাথায় নেন। সে কারণে উনি বা ওই ব্যাকরণবিদ বলে ফেলেন যে 5টি উপায়ে নতুন শব্দ গঠন হয়। এই মোটামুটি তা আমাদের কাঙ্ক্ষিত আলোচ্য হলো উপসর্গযোগে শব্দ গঠন, যেটা আমরা তাহলে আমাদের আজকের পাঠ্য উপসর্গ। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা খেলার দৃশ্য। চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা, প্রায় 200 বছরের ঐতিহ্য ধারণ করে, এটা প্রতি বছরই হয়ে থাকে, এখনও হয়ে থাকে। এটা বলি খেলা। তো খেলা মানেই হচ্ছে হার বা জিত, এক পক্ষ হারবে আর এক পক্ষ জিতবে, এটা খেলার একটা মৌলিক বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্যকে ধারণ করে খেলাগুলো অনুষ্ঠিত হয়, এবং এটা একটা ফলাফল এই জন্যেই প্রয়োজন এর ভিতর। তাছাড়া উদ্দেশ্য ঠিক থাকে না, উদ্দেশ্য না হলে আনন্দ দেয়া, খেলার ভিতর দিয়ে যে সবাই একটা আনন্দ উপভোগ, তা থাকে না। তো বলি খেলার দৃশ্য, খেলা মানে হার বা জিত থাকবে। তো এখান থেকে একটা শব্দকে আমরা নিতে পারি হার। তাহলে যিনি, এখানে আমরা দেখি পরের একটা দৃশ্য আছে, এখানে 2 জনকে দেখতে পাচ্ছি, 2 খেলোয়াড়কে। যিনি নিচে আছেন এনার অবস্থানটা হচ্ছে এই খেলায় হার, আর যিনি উপরে তার অবস্থানটা হচ্ছে এই খেলায় জিত। তো আমরা একটা মৌলিক শব্দ নেই, সেটা হচ্ছে হার। দেখি এই হার শব্দটাকে যদি নিয়ে তার সামনে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে আমরা কি কি হতে পারি। উপসর্গযোগে শব্দ গঠন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত। আমরা দেখি সেখানে কি পেতে পারি। আ একটা বর্ণ, হারের সামনে দিলে আমরা নতুন শব্দ পেয়ে যাই, দেখতে পাচ্ছি আহার। ঠিক তেমনি অনা একটা বর্ণ বা বর্ণ সমষ্টি, এর নতুন শব্দ আমরা পেয়ে যাচ্ছি অনাহার। ঠিক তেমনি পরি একটা বর্ণ সমষ্টি, যে হার এই মৌলিক শব্দের সামনে ব্যবহৃত হয়ে নতুন শব্দ কি হলো? পরিহার। উপ একটা বর্ণ সমষ্টি, যা হার এই মৌলিক শব্দের সামনে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হলো উপহার। যে আর একটা বি, এই বর্ণটা হারের পূর্বে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল বিহার। একই রকম করে প্রহার। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করি, আমরা এখানে যে ছকটা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে, আমরা ছক থেকে বুঝতে পারছি উপসর্গ। মাঝখানে যেটা মূল শব্দ, যেটা আগে থেকে বাংলা ভাষায় ছিল, আর উপসর্গযোগে গঠিত নতুন শব্দ। তাও আমার বাংলা ভাষা, সেই কৃষক তার মূল জিনিস হার, তার সামনে কিছু উপাদান ব্যবহার করে নতুন অনেকগুলো শব্দ পেয়ে গেল। এই বাংলা ভাষাকে যদি আমরা কৃষক হিসেবে তুলনা করি, তাহলে তার সম্পদ এক হার, এই সম্পদ থেকে তার অনেকগুলো নতুন সম্পদ তৈরি হলো। এখানে 6টা নতুন শব্দ দেখতে পাচ্ছি একটা হারকে ব্যবহার করে, এক মৌলিক শব্দ হার ব্যবহার করে। এভাবে আমরা তাহলে দেখতে পাই যে উপসর্গ এমন একটা জিনিস, যা বাংলা ভাষায় পূর্ব থেকে প্রচলিত অর্থবোধক মৌলিক শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এটা হলো মূল কাজ। শব্দ সংখ্যা তৈরি করে, নতুন শব্দ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নতুন শব্দ তৈরি করে। তাহলে আমরা এই জিনিসটাকে বোঝার জন্য উপসর্গ তাহলে কি, আমরা পরের এই সংজ্ঞাটাকে 5 থেকে 6টা স্টেপে আমরা ভাগ করে নিয়ে উপসর্গ বোঝার চেষ্টা করব। তারপরে সংজ্ঞা নিজেরাই তৈরি করার চেষ্টা করব। সংজ্ঞা 1, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি মৌলিক শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। আমরা সেটা আগের ছকেই বুঝতে পেরেছি। এই বর্ণ বা বর্ণ সমষ্টি মৌলিক শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, এটা আমরা বুঝেছি এই সংজ্ঞা থেকে। এই সংজ্ঞাটা আমরা পরের একটা কতগুলো বিষয় খেয়াল করি, যাতে আমাদের যে সংজ্ঞাটা আমরা তৈরি করতে যাচ্ছি নিজেরা ব্যাকরণের সহায়তা নিয়ে, ব্যাকরণের বিষয়গুলো ঠিক রেখে, কিন্তু নিজেরা মুখস্থ করা বা অন্য প্রকারের না বুঝে স্মৃতিতে নেওয়ার
জায়গায় না গিয়ে আমরা বুঝে বুঝে সংজ্ঞা নিজের মতো করে বলার চেষ্টা। 2 নম্বরে তাহলে আমরা দেখি বাক্যে পৃথকভাবে স্বাধীন কোনো পদ হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে উপসর্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাক্যে কখনো এরা স্বাধীন কোনো পদ হিসেবে ব্যবহৃত হওয়ার ক্ষমতা রাখে না। আমরা দেখি সেটা এখানে দেখতে পাচ্ছি আ, অনা, পরি, উপ, বি এগুলো কি কখনো বাক্যে কোনো স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হওয়ার ক্ষমতা রাখে না? নিশ্চয়ই রাখে না। আমরা বুঝতেই পারছি এগুলো একটারও অর্থ পাচ্ছি না, আর অর্থ না পেলে পদের বৈশিষ্ট্য ধারণ করবে না এবং বাক্যে বসার যোগ্যতা তারা রাখবে না। 1, 2 আমরা দেখি এটি শুধুমাত্র শব্দের শুরুতে যোগ হয়, তবে কোনো শব্দাংশের আগে বসে না। এটা অবশ্যই আমরা 6টা উদাহরণ দেখলাম এবং হার শব্দটা শেষে বসেছে আর প্রত্যেকটা বর্ণ বা বর্ণ সমষ্টি সামনে বসেছে। তার মানে এই উপসর্গের বৈশিষ্ট্য হচ্ছে এরা শব্দের আগে যুক্ত হয়, তবে কোনো ক্রমে শব্দাংশের আগে নয়। শব্দাংশ আমরা জানি অর্থ থাকে না, শব্দের অর্থ থাকে। হার একটা মৌলিক শব্দ যার অর্থ আছে, যে অর্থ আমরা খেলাধুলার ক্ষেত্রে দেখেছি হারের কী অর্থ আমরা বুঝেছি। 3, এগুলো নিজস্ব কোনো অর্থ নেই। আমরা জানি আ, বি, অনা, পরি এগুলো নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ কোনো শব্দ নয়, এগুলো শব্দাংশ। খুব স্বাভাবিক। আমরা জানি আ যখন হারের সামনে যুক্ত হয়ে নতুন শব্দ আহার হয়েছে, তখন আহার শব্দটার ক্ষেত্রে আ হচ্ছে একটা শব্দাংশ। নিশ্চয়ই তাহলে 4 নম্বর সিদ্ধান্ত আমরা অবশ্যই জানতে পারি যে এগুলো কোনো শব্দ নয়, শব্দাংশ। সবার শেষে ওই আগের সিদ্ধান্ত থেকে আমরা বুঝতে পারি, সুতরাং যে শব্দ ভাঙলে বা সন্ধি বিচ্ছেদ করলে কোনো মৌলিক শব্দ পাওয়া যায় না, তার শুরুতে কোনো উপসর্গের মতো শব্দাংশ থাকলেও সেটা উপসর্গ নয়। যেমন আহার এই শব্দটাকে ভাঙলে আমরা আ পাই এবং হার পাই। এই পরবর্তীর পরের অংশটা যে হার, এটা একটা মৌলিক শব্দ যার একটা অর্থ আছে, যাকে আর ভাঙাও যায় না, একটা অর্থ আছে। আর তাহলে যেহেতু অর্থ আছে এবং মৌলিক শব্দ, তার পূর্বে যে শব্দাংশটুকু যুক্ত হয়েছে বা বর্ণ যুক্ত হয়েছে সেটা হলো আ। এই আ হচ্ছে উপসর্গ। এখন যদি আমি বলি আমরা বা আম, এই শব্দকে ভাঙলে কিন্তু আ হবে আর ম হবে, সেই ক্ষেত্রে এই আ কিন্তু কোনো ক্রমে উপসর্গ নয়। এটা খেয়াল করার মতো। 3 নম্বরে আমরা যাই সংজ্ঞাটাকে প্রস্তুত করার জন্য। এই সময় এরা আরও কয়েকটি কাজ করে। আমরা দেখলাম নতুন শব্দ গঠন করে, সেই সাথে আরও 3টি কাজ করে, এই মোট 4টি কাজ করে। দেখি প্রথমে নতুন শব্দ গঠন, এটা আমরা জেনে গেছি ইতিমধ্যে। 2, অর্থের সম্প্রসারণ করে। 3, অর্থের সংকোচন করে। এবং 4, অর্থের পরিবর্তন সাধন করে। তাহলে আমরা একটু আগে দেখতে পেলাম যে উপসর্গ বাংলা ভাষায় পূর্বে থেকে থাকা কোনো মৌলিক শব্দের পূর্বে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাই উপসর্গ। এখন দেখতে পাচ্ছি নতুন শব্দ গঠন করে ঠিকই, একই সাথে আরও 3টি কাজ করে ফেলে। কখনো অর্থের সম্প্রসারণ করে, কখনো অর্থের সংকোচন করে এবং কখনো অর্থের পরিবর্তন করে। আমরা যাই 4 নম্বরে। তাহলে শব্দাংশ হচ্ছে ওটা আমরা একটু আগে যেটা বলেছিলাম, আহারের আ হচ্ছে শব্দাংশ, অনাহারের অনা হচ্ছে শব্দাংশ। আর এগুলোকে একবারেই বলা হচ্ছে অনা, আ, পরি, উপ, বি, প্র, এগুলোকে বলা হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, কারণ এগুলো আর কোনো পরিবর্তন হয় না। সে কারণে এগুলো সংস্কৃতে আছে বা বাংলা বা সুনির্দিষ্টভাবে বাংলায় আছে বা বিদেশি ভাষায় আছে, এগুলোর কোনো পরিবর্তন নেই। পরিবর্তন না থাকার কারণে এগুলোকে অব্যয়সূচক বলা হচ্ছে। অব্যয় যেহেতু পরিবর্তন নাই তাই অব্যয়, আর যেহেতু শব্দের অংশ তাই শব্দাংশ। আর 4, পরবর্তীতে হার শব্দটা পেলাম, যেটা যার পূর্বে এরা যুক্ত হবে, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আমরা জানি শব্দসমূহ আমাদের মূলত 2 ভাগে বিভক্ত, নাম শব্দ, ক্রিয়া। তা ক্রিয়ার মূলকে বলা হয়, মূলকে বলা হয় ধাতু, নাম শব্দের মূলকে বলা হয় শব্দ। তো সেই হিসাবে মৌলিক শব্দগুলোকে বলা হচ্ছে শব্দ বা ধাতু। তাহলে শব্দ বা ধাতুর পূর্বে এই অব্যয়সূচক শব্দাংশগুলো যুক্ত হবে, হয়ে নতুন শব্দ গঠন করবে। আমরা যাই 5 নম্বরে, দেখি শব্দ তৈরি চূড়ান্ত আমরা সংজ্ঞা তৈরি করতে পারি কিনা। তাহলে পূর্বের সেই কথা থেকে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো মৌলিক শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই উপসর্গ বলে। হ্যাঁ, সেটাই ঠিক আছে, কিন্তু সেটা আরও কতগুলো কাজ এর মধ্যে করে ফেলে এবং এগুলো নিজের পরিচয়গুলো আমরা ইতিমধ্যে জেনে ফেললাম এই কয়েকটা পর্যায়ে, 3, 4, 5-এ। এখন আমরা দেখি তাহলে সব পরিপূর্ণ একটা সংজ্ঞা দাঁড় করানো যায় কিনা। তাহলে যে সমস্ত অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন পূর্বক, আমাদের 4টা কাজ। একটা নতুন শব্দ গঠন,
নতুন শব্দ গঠনপূর্বক 1 নাম্বার কাজ অর্থের সম্প্রসারণ করে, 2 নাম্বার সংকোচন করে বা পরিবর্তন সাধন করে, 3 নাম্বার সেগুলোকে উপসর্গ বলে। তাহলে আমরা এক বাক্যে আমরা সংজ্ঞাটা উচ্চারণ করব এবং কোনো প্রকারের দ্বিধা ছাড়া আমরা বানিয়ে মানে যে কোনো সময় লিখে বলতে পারবো বা কাউকে বলতে পারবো। যে সমস্ত অব্যয়সূচক শব্দাংশ আমাদের একদম চোখের সামনে ভাসবে এখন যে উপসর্গের সংজ্ঞা কীভাবে বলতে হবে। যে সমস্ত অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন পূর্বক অর্থের সম্প্রসারণ, সংকোচন এবং পরিবর্তন সাধন করে সেগুলোকে বলে উপসর্গ। আমরা বিভিন্ন মনীষীরা যে সংজ্ঞাগুলো করেছেন, আমি 2 জন মনীষীর সংজ্ঞা এখানে তুলে ধরতে চাই তোমাদের সামনে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণ আলোচনায়, যার অবস্থান অত্যন্ত উঁচুতে, তার যে সংজ্ঞাটা সেটা আমি বলছি। সংস্কৃতে কতগুলি অব্যয় আছে যেগুলি ধাতুর পূর্বে যুক্ত হইয়া বা ধাতুর অর্থে পরিবর্তন ঘটিয়ে ধাতুর নতুন অর্থের সৃষ্টি করে। সংস্কৃত ব্যাকরণে ধাতুর পূর্বে প্রযুক্ত এরূপ অব্যয়কে বলা হইয়াছে উপসর্গ। উনি সংস্কৃত ব্যাকরণের বিষয়টা বলছেন। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনামুল হক এই মনীষী যেটা বলছেন ব্যাকরণবিদ, যে সকল অব্যয় শব্দ কৃদন্ত বা নামপদের পূর্বে, যে সমস্ত অব্যয় শব্দ কৃদন্ত বা নামপদের পূর্বে যুক্ত হইয়ে বসিয়া শব্দগুলির অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওই সকল অব্যয় শব্দকে বাংলা ভাষায় উপসর্গ বলে। আমরা বুঝতে পারছি ইনি অব্যয় শব্দ বলেছেন। আমরা প্রথমের আলোচনায় দেখেছি এটা অনেক আগের সংজ্ঞা, এবং প্রথমের আলোচনায় দেখেছি এখন শব্দ আর বলা হচ্ছে না, শব্দাংশ বলা হচ্ছে। তাহলে এই হলো আমাদের মূল সংজ্ঞা। সবার সংজ্ঞা এখানে সংযুক্ত হয়েছে। দেখি আমরা যাব হচ্ছে পরের উদাহরণে। এই উদাহরণে যাব, দেখি ওই 4টা কাজ করে কিনা: নতুন শব্দ গঠন, সম্প্রসারণ, সংকোচন এবং পরিবর্তন। এই 4টা কাজ। ভাত, তার সামনে হা একটা উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে হা ভাত। এটা একদম নতুন শব্দ, হা ভাত। কোথায় ভাত আর কোথায় হা ভাত? হা ভাত মানে হচ্ছে ভাতের অভাব, আর হা ভাত হচ্ছে যেটা আমরা খাই, রাইস। তাহলে দুটো সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি হয়েছে। 2, পরিপূর্ণ। পূর্ণ একটা শব্দ, তার সামনে পরি উপসর্গ যুক্ত হয়ে তৈরি হয়েছে পরিপূর্ণ। এখানে অর্থের সম্প্রসারণ হয়েছে। কীভাবে সম্প্রসারণ হয়েছে? ধরো শিক্ষার্থী, তোমাদের কারো বাসায় আমি বেড়াতে গেলাম, বললাম যে আমি আমাকে 1 গ্লাস, তোমাদের বাসায় বসার পর তোমাকে বললাম যে আমাকে 1 গ্লাস পানি খাও। তুমি যখন পানি আনতে যাবে নিশ্চয়ই পানির গ্লাসটাতে উপরে সামান্য একটু ফাঁকা রাখবে, সামান্য একটু বাকি রেখে আমাকে পানিটা দিবে, কারণ না হলে তুমি নিয়ে আসতেই পানি পড়বে চারিদিকে, আর আমিও খাওয়ার সময় পানিটা যখন পান করবো তখন পড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ওই যে পানি পড়ে যাওয়ার মতো অবস্থায় যখন আসবে, তুমি যখন গ্লাসটা পরে একটু ফাঁকা রেখে নিয়ে আসবে, সেটা কিন্তু একটা পূর্ণ গ্লাস, তুমি কিন্তু অর্ধেক আমাকে দিবে না, পূর্ণ গ্লাসই দিবে। কিন্তু যখন ওইটা সম্পূর্ণ পানি আর একটুও দেওয়া যাবে না, দিলেই পড়ে যাবে, এইটাকে বলা হচ্ছে পরিপূর্ণ। তাহলে পূর্ণ গ্লাস, পরিপূর্ণ গ্লাস, শব্দের অর্থটা যেন একই ধারায় থাকলো, নতুন কোনো কিছু হলো না, একটু সম্প্রসারণ হলো। 3, ভাব। একটা শব্দ, তার সামনে অ দিয়ে হয়ে গেল অভাব, অর্থের সংকোচন। এটা কোথায় যেন অর্থটা একটু সংকুচিত হয়েছিল। আর অভাব মানে হচ্ছে কমতি, কম, সংকোচন হয়ে কমে যায়, এরকম একটা অর্থে। 4, উপকথা। কথা হচ্ছে স্পিচ বা কথা, আর উপকথা হচ্ছে একদম অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন একটা শব্দ। তো আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের উদাহরণ। আমরা এই উদাহরণটাই আরেকটাতে দেখতে চাই। তার আগে উপসর্গের বৈশিষ্ট্য আমরা এই স্লাইডে লক্ষ্য করছি। তো আমরা বৈশিষ্ট্যগুলো ইতোমধ্যেই কিন্তু আমাদের আলোচিত হয়েছে, যেগুলো সংজ্ঞার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। সেই আলোকে আমরা যদি বলে কখনো পরীক্ষায় বা কেউ তোমার কাছে জানতে চায় উপসর্গের বৈশিষ্ট্যসমূহ বলো বা লিখো, কারণ সমূহ বানানটা ভুল আছে, দীর্ঘকার হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলতে পারবে? দেখো তো নতুন কোনো কথা আছে কিনা। এটি শুধুমাত্র শব্দের শুরুতে যোগ হয়, নতুন কোনো কথা নয়, এটা আমরা জানি। এইগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, এটাও নতুন কোনো কথা নয়, আমরা জানি। এটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এটা আমরা জানি। 4, বাকি যে 3টা বৈশিষ্ট্য, শব্দের অর্থ সম্প্রসারণ করে, শব্দের অর্থ সংকোচন ঘটায়, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। তো এই 6টা বৈশিষ্ট্য আমরা জানি। 6টা বৈশিষ্ট্য লিখে একটা করে উদাহরণ দিয়ে দিলেই আমাদের উপসর্গের বৈশিষ্ট্য
জানা বা লেখা বা বলা হয়ে যাবে, কারণ তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। সেক্ষেত্রে যদি বলে যে উপসর্গ কাকে বলে, উপসর্গের বৈশিষ্ট্যসমূহ লিখো, তো সব সহজ। এর জন্য আলাদা গলদ ঘর্ম হয়ে কোনো না বুঝে পড়ার দরকার নেই। আমরা আর একটা উদাহরণ একই রকম ভাবে উপসর্গ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আর একটা মাত্র মৌলিক শব্দকে নিয়ে এবার আমরা উদাহরণ, তো পরিবর্তনগুলো কিভাবে হয় তিন ধরনের যে কাজগুলো করে উপসর্গ নতুন শব্দ তৈরির ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। 1 নম্বর কাজ হচ্ছে, আর এই শব্দটা চোখের কাজ হচ্ছে কি? দেখা। এই যে দেখা, আমি তোমাদেরকে দেখছি বা তুমি আমাদেরকে দেখছো, এটা দেখা। কিন্তু এটাকে যদি অন্যভাবে কেউ দেখে, হ্যাঁ, একটু বাঁকা হয়ে অন্যভাবে একটু কোনো মানে 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা সরানো হচ্ছে না, কিন্তু তাকাচ্ছে অন্যদিকে, এই দৃষ্টিটাকে আমরা বলি আর চোখ বা বাঁকা চোখে তাকা। এটারই মূল শব্দ হচ্ছে আর চোখে। তাহলে শব্দটা দেখা, এটাও ঠিক থাকলো, ওইটাতেও দেখা থাকলো, কোথায় যেন একটু সম্প্রসারণ হলো, ঠিক পরিপূর্ণর মতোই। পাগলা, আমরা জানি পাগলা একটা শব্দ, আর এই একই শব্দ সামনে, আর এই একই উপসর্গ সামনে বসেছে পাগলা একটা শব্দের পূর্বে। পাগলা মানে হচ্ছে ম্যাট, তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, সে কোনো স্বাভাবিক মানুষ না। কিন্তু যখন আর পাগলা শব্দটা বলি, তখন হচ্ছে খানিকটা পাগলা, সংকোচন, পাগল কিন্তু পরিপূর্ণ পাগল নয়, একদম মানে মস্তিষ্ক বিকৃত নয়, নষ্ট হয়ে যাওয়া নয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর পাগলা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কেউ পড়াশোনার জন্য বেশি পাগল, কেউ হচ্ছে গানের জন্য পাগল, কেউ তোমরা মোবাইল দেখার জন্য পাগল। এইখানে খানিকটা অনেক সময় এই যে কোনো একটা বিষয়ে এই প্যাশনটাকে অনেক সময় বাবা মা গার্জিয়ান বন্ধুবান্ধব অনেক সময় বলে থাকে যে ও ওই ক্ষেত্রে পাগল, বলে না যে ও তো পড়ালেখার জন্য পাগল, ও তো গানের জন্য পাগল। এই ক্ষেত্রে এই পাগলামিটা কি ওই ম্যাড অর্থে যে পাগল সেটা তা নয়। এই পাগলামিটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বলার জন্য বলে যে খানিকটা। এমনিতেও বলা হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যেই 20 থেকে 30% পাগলামি আছে, এবং পাগলামি না থাকলে সে ভালো কিছু করতে পারবে না, বড়ও হবে না। এই পাগল, তার অর্থটা সেক্ষেত্রে ম্যাড অর্থে নয়, অন্য অর্থে। তার অর্থ এখানে সংকুচিত হয়ে এসেছে। ঠিক যেমন একটু আগে দেখেছিলাম হচ্ছে উদাহরণটা, আর গড়া, আর একটা শব্দ হচ্ছে গড়া। এবার আমরা একটা ক্রিয়া পেয়েছি গড়া, আর গড়া আলাদা করি। গড়া ইংরেজি বিল্ড, তৈরি করা অর্থে যে শব্দটা, সেটাই হচ্ছে গড়া, নির্মাণ করা, সেই গড়া। তার সামনে আর যুক্ত হয়ে দেখো কোথায় একটা ক্রিয়াপদ যেটা গড়া, তার সামনে আর এই বর্ণ সমষ্টি বা উপসর্গ যুক্ত হয়ে কি হলো, নতুন অর্থের একটা শব্দ তৈরি হলো আর গড়া, যার অর্থ হলো আস্তাবল। আস্তাবল মানে হচ্ছে যেখানে গবাদি পশু রাখার জায়গা, বা রাজা রাজরাদের যেটা ছিল যে ঘোড়া বা হাতি রাখার জায়গাকে বলা হতো আস্তাবল। তাহলে দেখো কোথায় হলো বিল্ট মানে গড়া, নির্মাণ করা একটা ক্রিয়াপদ, আর সেটার সামনে আর এই উপসর্গ যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি হলো, যেটা সম্পূর্ণ ভিন্ন একটা শব্দ, এবং ক্রিয়াপদও সে আর থাকলো না, একটা নাউনে পরিণত হয়ে গেছে, বিশেষ্য পদে পরিণত হয়েছে, আস্তাবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই উপসর্গ 3 ধরনের পদের মৌলিক শব্দের পূর্বে বসে নতুন ধরনের 3 প্রকারের কাজ করে নতুন শব্দ তৈরি করলো। নতুন শব্দ গঠন করার সাথে সাথে 3টা নতুন কাজ করলো, সম্প্রসারণ, সংকোচন, পরিবর্তন। এটাই আমরা আবারও উপসর্গের ওই উদাহরণের মাধ্যমে উপসর্গের অর্থের উপসর্গের বৈশিষ্ট্যগুলো আবার একবার প্রমাণিত হলো। এখন একটা জিনিস উপসর্গে খুব পরিষ্কারভাবে, খুব বিখ্যাত একটা কথা আছে, উপসর্গের নিজস্ব অর্থবাচকতা বা অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রথম অংশটা এই বাক্যের তোমরা জানো, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এটা তোমরা পরিষ্কার, ইতিমধ্যে প্রমাণিত। দ্বিতীয় কথা বলা আছে কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে একই উপসর্গ দিয়ে একই বিভিন্ন প্রকারের উপসর্গ একই মৌলিক শব্দের পূর্বে বসে অনেক ধরনের শব্দ তৈরি করতে পারে, যেটা আমরা উদাহরণ দেখেছি, হারের বেলায় দেখেছি 6টা নতুন শব্দ হয়েছে। এটা হলো অর্থদ্যোতকতা। আর নিজস্ব যে একটারও অর্থ নেই সেটা আমরা জানি। তাহলে এটা একটু প্রমাণ করি আরেকবার আমাদের ব্যবহৃত ইতিমধ্যের উদাহরণগুলো দিই। উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা বা অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরির ক্ষমতা বা দ্যোতকতা, এটাকে বলা হচ্ছে দ্যোতকতা আছে। যেমন আর একটি উপসর্গ যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এটি যখন চোখে এই শব্দের আগে বসবে তখন একটি নতুন শব্দ আর চোখে তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে। অর্থাৎ এখানে আর উপসর্গটি চোখে শব্দের অর্থের সম্প্রসারণ করেছে।
এবার দ্বিতীয় উদাহরণে যেটা একটু আগে আমরা দেখেছিলাম সেটা দিয়েই এই প্রশ্নটার উত্তর সাজানো এখানে, এবং এটা পরীক্ষার প্রশ্নও হয়। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, ব্যাখ্যা করো বা বুঝিয়ে বলো, পরীক্ষায় আসে। এটাই বলে দিলেই হয়ে যাবে। আবার এই শব্দটি যখন আর এটি যখন পাগলার আগে বসে কিন্তু তৈরি করে আর পাগলা, যার অর্থ পুরোপুরি নয় কিন্তু খানিকটা পাগলা, এখানে অর্থের সংকোচন ঘটেছে, যেটা একটু আগে আমরা বুঝিয়ে বলেছি। আবার গড়া শব্দের আগে বসে তৈরি করে আর গড়া শব্দটি, যার অর্থ আস্তাবল, এখানে আবার পুরোপুরি শব্দের অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও তার অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অন্য কোনো শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। আমরা এ পর্যন্তই জানলাম উপসর্গ বৈশিষ্ট্য, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, উপসর্গের সংজ্ঞা, উদাহরণগুলো সবই জানলাম, এবং আমরা দেখব সে উপসর্গের প্রকারভেদ। উপসর্গ মূলত 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। যে উপসর্গগুলো বাংলা ভাষার মৌলিক শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, এগুলো বাংলা উপসর্গ। আর যে উপসর্গগুলো সংস্কৃত ভাষা, এখন বাংলা ভাষায় এসেছে, সংস্কৃত ভাষার মৌলিক শব্দগুলোর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে সংস্কৃত উপসর্গ। আর হলো বিদেশি উপসর্গ, এর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, বিদেশি উপসর্গ আমরা দেখতে পাচ্ছি এর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। কারণ হচ্ছে বিদেশি ভাষা থেকে প্রতি মুহূর্তে নতুন নতুন উপসর্গ আমাদের দেশে আসছে, কারণ আমাদের দেশের মানুষ এখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেখানকার ভাষা রপ্ত করছে, সেখানকার 2-1টা ভাষা আমাদের মাতৃভাষার সাথে যোগ করে ফেলছে, যোগ করে যখন দেশে ফিরে আসছে, কথা প্রসঙ্গে যখন তার পরিবারে বলে ফেলছে, সেই পরিবার থেকে রপ্ত হতে হতে সেটা যখন সমাজে ছড়িয়ে যাচ্ছে, এভাবেই আস্তে আস্তে বাংলা ভাষা সেটাকে আত্মস্থ করে নেয়। সে কারণে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, প্রতি মুহূর্তে বাড়ছে। তাও সুনির্দিষ্ট কিছু উপসর্গ, যে উপসর্গগুলো বেশি এসেছে বাংলা ভাষায়, যে উপসর্গের মাধ্যমে বেশি নতুন শব্দ গঠন হয়েছে, সেগুলো ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি এবং উর্দু, যাটা আমরা দেখতে পাবো পরবর্তী ক্লাসগুলোতে, আমরা দেখতে পাবো আরও বেশি করে। তো আজকে আমরা এই যে ক্লাসটা করলাম সেটাই আমাদের লক্ষ্য, বানানটাও ভুল আছে। দেখি কীভাবে নতুন শব্দ আ দিয়ে আহার হয়েছে। এখানে যে আহার, কোথায় হার আর কোথায় আহার? হার ছিল ওইখানে খেলার মাঠের হার, উনি হেরে গিয়েছিলেন, আর এখানে খাচ্ছেন। একই মৌলিক শব্দের সামনে বিভিন্ন উপসর্গ ব্যবহার হয়ে নতুন নতুন শব্দের নতুন নতুন অর্থবোধক দোতনা। এখানে দেখতে পাচ্ছি দান একটা শব্দ, মৌলিক শব্দ, তার সামনে প্রযুক্ত হয়ে প্রদান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুজন মানুষ, অসহায় মানুষকে, একজন মানুষ অসহায় মানুষকে কিছু দান করছেন, প্রদান। এখানে দেখতে পাচ্ছি কিছু ছাগল, রাম ছাগল, ছাগল শব্দের পূর্বে রাম এই উপসর্গ যুক্ত হয়ে হয়েছে এই জাতের ছাগল, রাম ছাগল। তারপরে দেখতে পাচ্ছি বিদেশি, দেশি, তার সামনে বি যুক্ত হয়ে বিদেশি। এখন আমরা এই আলোচনার সাপেক্ষে কতগুলো প্রশ্নের উত্তর আমরা নিজের কাছে পেয়ে যাব এখনই। 1. উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কী কী? বাংলা উপসর্গ কতটি? তৎসম উপসর্গ কতটি? আর এই প্রশ্নটা, যেটা আমরা উপসর্গের নিজস্ব অর্থবাচকতা বা অর্থ নেই কিন্তু অর্থবোধকতা আছে, ব্যাখ্যা করি। আশা করি এর প্রত্যেকটিরই উত্তর তোমাদের এখন জানা, এবং তোমরা কোনো প্রকার আর গলদঘর্ম, বোঝাবুঝিবিহীন ঠটস্থ মুখস্থ করে উত্তর দেওয়ার আর প্রয়োজন নেই। বুঝে খুব সহজেই এখন উত্তর দিতে তোমরা সক্ষমতা অর্জন করেছো। তো আজকে এ পর্যন্তই রাখি। আমার পরবর্তী ক্লাসে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গগুলো নিয়ে পৃথক পৃথক আলোচনা করব, এবং তোমাদের আরও বিস্তারিত জানার প্রক্রিয়ায় আমরা অগ্রসর হব, সে আশা, সে প্রত্যয় রেখে আমরা আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার ও দেশ সুস্থ রাখি। ভালো থাকবে সবাই।